Hey everyone, I am back to পলিউশন শহর, যেখানে সব ধরনের পলিউশন আছে কিন্তু ভালো কিছু কখনো পাবেন না। সারাদিন এত সুন্দর রাইড করলাম আর এখন ঠেলতে হবে আমার জ্যাম ঠেলা বাসা পর্যন্ত যাইতে হবে। উফ, ভাবতেই ভালো লাগে। জ্যাম ঠেলবো এখন, সারাদিন জ্যাম ঠেলি নেই। সকালবেলা একটুখানি মনে হয় জ্যাম পাইছিলাম, তারপর আর জ্যাম পাই নাই। আর এখন আমার জ্যাম ঠেলা যাইতে হবে। কত শান্তি, আকাশে বাতাসে। আর এই জায়গাটা সবাই সাবধানে চলবেন। এই যে দুই পাশে যেন গ্রামের মেঠো পথ হয়ে গেছে। ও মানে এক লেনে গাড়ি চলতে চলতে অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাটা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা বের হইলাম, এখন আমি যাইতেছি বরিশাল। অ্যান্ড প্রচণ্ড কুয়াশার ভিতরে বের হয়েছি। ঢাকার ভিতরে যদি এমন কুয়াশা থাকে, তাহলে আমি যখন পোস্তকলাটা পার হব তখন কি অবস্থা হবে আমার একমাত্র উপরওয়ালাই জানে। আর একটা জিনিস নিয়ে ভয় পাইতেছি এখন আবার, সেটা হচ্ছে কালকে ব্রেকটা টাইট করে দিতে বলছিলাম। রেয়ার ব্রেকটা এত টাইট করছে যে মাত্র একটু ব্রেক করলাম, তাতেই পিছনের চাকা কিন্তু স্কিড করছে, পুরো লক হয়ে যায় পিছনের চাকা। হালকা ব্রেকই তো, হাইওয়েতে যদি এরকমের এত হার্ড ব্রেক হয় তাহলে সমস্যা। খেয়াল করে ব্রেক করতে হবে, পিছনেরটা অল্প করতে হবে, কারণ এতদিন ছিল একদমই অনেক জোরে করা লাগতো। সো ওই অভ্যাসটা কিন্তু আছে, এটার সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। দেখি, ট্রাই করতে করতে হয়ে যাবে। আর জানি না কুয়াশা কী অবস্থা হবে। পুরো প্রস্তুতি নিয়ে বের হয়েছি, রেইনকোটের সাথে নিয়ে বের হয়েছি। যদি কুয়াশা বেশি দেখি তাহলে রেইনকোট পরে নেব, ঠান্ডা লাগানো যাবে না। ঠান্ডা লাগাইলে আমার জীবন শেষ। বাইক না নিয়ে গেলেই মনে হয় ভালো হইতো। গাড়িতে উঠে চলে যেতাম, এখন একটা গাড়ি তুলতাম, পরে কাজটা শেষ করে আবার সন্ধ্যার সময় আর একটা গাড়ি তুলতাম। এই দিকের অবস্থা দেখছেন, কুয়াশায় কমলাপুরের অবস্থা কি হয়ে আছে, কিছুই কিন্তু দেখা যাইতেছে না। রামপুরের ওই জায়গায় দাঁড়াইলাম একটু, মানে রামপুরের ব্রিজের এ পাশ থেকেও দেখা যায় না, ও পাশ থেকেও দেখা যায় না কিছুই। খুবই ভয় করতেছে, কারণ কুয়াশার ভিতরে গাড়িগুলো প্রায় অন্ধকারেই চলাফেরা করে। আর বাসগুলোর তো টাইম শিডিউল করা যে এই টাইমের মধ্যে আমার পৌঁছাইতে হবে। সো ওরা কিন্তু খুবই রাত চালায়, কুয়াশা হোক বৃষ্টি হোক, ওদের টাইম শিডিউল করা, এই টাইমের ভিতরে যাইতে হবে, আবার রিটার্ন এই টাইমের ভিতরে আসতে হবে। কালকে নাকি ইয়া করছে, কি বলে, বরিশালের পরে না জানো আগে সাকুরা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই ভয়াবহভাবে। আর আমার এইগুলো ঠান্ডায় মনে হয় যেন পুড়ে যাইতেছে। ভাবতেছি সামনে যাইয়া রেইনকোটের প্যান্টটা পরে নিব, উপরে বেশি একটা লাগতেছে না, ওদিকে যাই খারাপ অবস্থা দেখলে ফুল রেইনকোট পরে নেব। ও মাই গড, সামনে টোল প্লাজা দেখা যাইতেছে না গাইস। খুবই সাবধানে চালাইতে হবে, আস্তে আস্তে চালাইতে হবে। যত প্রকার সাবধানতা আছে সবগুলো অবলম্বন করতে হবে আমার, তারপর রাইড করতে হবে। কারণ এখন এই অবস্থা, 2টা মিনিট ওই পারে যাব শুধু, তারপর একদম অন্ধকার হয়ে যাবে। নিজের দশার সামনে দেখা যায় কিনা সন্দেহ থাকবে তখন। এই টোল না দিকে যাওয়া যাবে? এই হচ্ছে প্রথম টোল, 10 টাকা, 1000 টাকা। একজনের টোল দিতে যদি লাগে এতক্ষণ, তাহলে আর বাকি মানুষ করবে কি? মানে এই পাশে আইসা আপনি গুছান, এই পাশে দাঁড়ান, সমস্যা কি? যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দাঁড়ান। লিটারলি গাইস, চারদিকে অন্ধকার, দুই পাশে নদীর পানি দেখা যাইতেছে না, এত পরিমাণ কুয়াশা। রাস্তাটা কোনোভাবে 50 ফিট 100 ফিট দেখা যাইতেছে, এর ভিতরে 50-60 স্পিডে যাইতে হবে, এর বেশি স্পিড তোলা যাবে না। এক্সপ্রেসওয়েতে বের হয়ে দেখি, এখন তো ছোটো ছোটো ভেহিকেল আছে, বের হয়ে এর বেশি তুলবো না, এর বেশি তুলবো না। যদি রোদ উঠে তাহলে এর বেশি হয়তো বা 70-80 উঠবো, 80-র বেশি ওঠা যাবে না। সো এভাবেই যেতে হবে, এর বাইরে কিছু করার নাই। গাইস, অস্থির একটা জিনিস ঘটছে। মাত্র হাসনাবাদটা পার হইলাম, পার হয়েই দেখতেছি সূর্য মহোদয় উঠে গেছেন। জোস
মানে কুয়াশাটাও সাথে সাথে অনেকখানি কুয়াশা কাইটে গেছে সূর্যটা ওঠার সাথে সাথে। ভালোই লাগতেছে, একটু মনের ভিতর সাহসটা মানে বাড়ছে একটু, যে না ঠিক আছে, চারদিকে ভিজিবিলিটি বাড়তেছে। মানে আমি নিজেরটা নিজে চলতে পারি, কিন্তু এই বাসগুলো যে হাই স্পিডে চলে, প্রাইভেটগুলো যে হাই স্পিডে চলে, ওরা যদি কোনোভাবে আইসা আমাকে লাগাইয়ে দেয়। কয়েকদিন আগে যে বরিশাল যে ঘটনা ঘটলো, ও মাই গড, কালকে দেখা আমার, এর আগে শুনছি বাট দেখা হয় না, কালকে দেখছি। দেখার পরে আমি মানে হতভম্ব, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ইস, মানুষটা জায়গায় নাই হয়ে গেল। আর যার ওয়াইফ মারা গেছে, ওনার কলিজার ভিতর কি বলছে ভাই, বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়াই আছে। মাই গড, আল্লাহ এমন কারো আমার মানে যে বলে না মানুষ যে আমার শত্রুর সাথে আল্লাহ এমন করো না, তাই আমার শত্রুরেও আল্লাহ এমন বিপদ দিও না। রাস্তায় বের হয়েছে ওয়াইফ বাচ্চা নিয়ে, বাচ্চা আর নিজে ফিরে গেল, ওয়াইফটা জায়গায় ডেট, পুরো মাথায় ঘিলু টিলু বের হয়ে গেছে, দেখার মতো না। এটা হচ্ছে সেকেন্ড টোল আর কি, সেকেন্ড টোল। এটা হচ্ছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম টোল প্লাজায় টোল দিলাম, অ্যান্ড মানিব্যাগটা ঠিকভাবে রাইখা লই। আর এটা হচ্ছে টোলের রিসিট। টোলের রিসিটটা সবসময় নিয়ে যাবেন, কারণ যদি একই রিসিট ও বারবার দেয়। আর রিসিটগুলো রাইখা দিই, পরবর্তী দেখাইতেছি কী করে রিসিট দেওয়া। এরপর আরও 2টা টোল দিতে হবে, হচ্ছে 2টা, আরও 2টা দিতে হবে। এটা হচ্ছে পদ্মা সেতু, আর একটা হচ্ছে আর একটা এক্সপ্রেসওয়ে। সো চলেন, আর অন্ধকারটা দেখেন। এখানে আবার স্বাধীন এক্সপ্রেসের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি মনে নিয়ে গেছে, কিন্তু গ্লাস ম্লাস পড়ে আছে, রক্তও পড়ে আছে, হয়তো মানুষ টানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে ওনারা এই মাত্র আমি দাঁড়াইয়া বাইজর ক্লিন করলাম, তখন বলতেছে ভাই আস্তে আস্তে চালাইন, সামনে আরও অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই সতর্কতার সাথে চালাইতে হবে, মানে এই ট্যুরটা পুরো অ্যাক্সিডেন্টময় হয়ে গেল। 2 দিন আগেও এত সুন্দর কুয়াশা পড়তো না। যেমন বলছিল 10টার সময় বের হইতে, ওইটাই উচিত ছিল। 10টার সময় বের হইলে আবার যাবো কখন, আসবো কখন, আবার রাতেও তো আসতে হবে না। বরিশালে বেশি সময় করা যাবে না, ভাবছিলাম বরিশালে একটু ঘুরবো টুরবো, সময় করা যাবে না বেশি একটা, খুব আর্লি বের হয়ে যাইতে হবে। এদিকের অবস্থা খুবই খারাপ, জায়গা কাজটা সাইরা দুপুরের মধ্যে বের হতে হবে ইনশাল্লাহ। আল্লাহ, অলরেডি টোল প্লাজার সামনে চলে আসছি। ওনারা বলছিল সামনে আর অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মাশাল্লাহ আর অ্যাক্সিডেন্ট পাই নাই। আল্লাহ, এখন টোল প্লাজায় ঢুকবো, কথা বের হইতেছে না, এত শীত করতেছে ভাই বলার মতো না। এখানে আবার কি করছে, অটো স্ট্যান্ড। মাঝখানে 2 ভাইয়ের সাথে দেখা হইলো, ওনারা নাকি ওই অ্যাক্সিডেন্টগুলো আইসা সামনাসামনি দেখছে। ওনারা আইসা দাঁড়াইছে, আর পিছন থেকে যে ওই যে প্রাডো গাড়িটা দেখলাম, র্যাঙ্কস কি জানো মিষ্টি বিশু যে গাড়িটা দেখলাম, ওই গাড়িটা আইসা ফার্স্ট মারছে। 2টা বাইক দাঁড়ানো ছিল, ওই বাইক 2টারে মারছে ফার্স্ট, অ্যান্ড বাইক 2টারে মাইরা ও দাঁড়াইছিল, দাঁড়াই থাকার পরে ওরা মারছে। ওই স্টার লাইন কি যেন না জানো একটা গাড়ি দেখলাম, ওইটা ওই স্টার লাইনের আবার মারছে ইয়া কি বলে গোল্ডেন লাইন। তার পিছনে আল্লাহ জানে আরও কে কে মারে। এরকম অবস্থা থাকলে ওই জায়গায় আরও অ্যাক্সিডেন্ট হইতো। ওই জায়গায় একটু ভিজিবিলিটি তাও ছিল, এখানে ভিজিবিলিটি আরও খারাপ। দেই টোলটা দেই, টোল দিয়া তারপরে ওই পারে যাই। ফাইনালি পদ্মা সেতুতে উঠছি, বাট রোড লাইট যেটা সামনে আসতেছে ওইটাই দেখা যাইতেছে, বাকিগুলো ভিজিবিলিটি নাই। অ্যান্ড পাশে যে ওই পাশে রেল সেতুটা আছে সেটাও দেখতে পাইতেছি না, ভিজিবিলিটি এতই খারাপ। সামনের গাড়িটা কি চলতেছে না দাঁড়াই আছে। পিছনে আর একটা বাস আছে, ওরে ওভারটেক করে আবার বামে ঢুকতে হবে। উফ, এত ভিজিবিলিটি খারাপ, আল্লাহ। সূর্যটা একটু উঠলে হয়। গত বছর যখন জানুয়ারির 1 তারিখে গেছিলাম,
ওই দিনও সেম অবস্থা, এরকম কুয়াশা ছিল। আর আজকেও কপালটাই খারাপ, এতদিন কি সুন্দর রোদ উঠছে আর আজকে কোনো রোদই নাই। গতকালকেও এরকম অবস্থা হয়েছে, দুপুরের পরে মনে হয় ঠিক হয়েছে, এবং দুপুরের আগে তো আমার বরিশাল অলরেডি চলে যাইতে হবে, লাঞ্চের আগে কাজটা করে ব্যাক করতে হবে, যেহেতু এত খারাপ অবস্থা। সো রাত করা যাবে না। এইদিকে যা করতেছি অনওয়ে রোডে এই অবস্থা, আল্লাহ। ওই পাশে যখন এক লেনে গাড়ি চালাইতে হবে, আল্লাহ গো, ভাবতেই ভয় লাগে না। ওই দিকটা গুগল ম্যাপ দেখে মাদারীপুরের ভিতর দিয়ে চলে যাইতে হবে কিছুটা দূর আগায়, তারপরে মোস্তফাপুরের ওই পার দিয়ে বের হইয়া চলে যাই। ওই রাস্তাটা অনেক সুন্দর আছে, কিন্তু ওইদিকে আবার ঢুকতে ভয় লাগে, ওইদিকে রাস্তাটা ছোট। যদি অটোতে আইসা সামনাসামনি ব্রেক মারে তখন কি হবে। আর পিছনের টায়ারটা প্রেশারটা মনে হয় একটু বেশি, যে কারণে খুবই ভয় লাগতেছে, চাক্কাটা বারবার এমনি এমনি করতেছে। টায়ার প্রেশারটা একটা দোকান পাইলে কমাই নিতাম, কিন্তু এক্সপ্রেস হয়তো কোনো দোকান নাই, কি একটা সমস্যা। আমি এখন মনে হয় সেতুর মাঝামাঝি আছি, কিন্তু কিছুই দেখতেছি না কোথায় আছি। P8 তার মানে পিলার 8, এখন মনে হয় প্রায় 90% চার্জ হয়েছে। সো এখন ভাঙ্গায় এখানে দাঁড়াইলাম, নাস্তা করলাম, চা খাইলাম, শরীরে মোটামুটি একটা এনার্জি আসছে। আর এক ভাইরেও পাইলাম, উনি যাবে বরিশাল, আমিও বরিশাল যাব। বাইক বের হইতেছে, ওনার জিক্সার বাইক। সো দুইজনে একসাথে যাই, হচ্ছে আপডেট। ওফ কি জোস, সূর্যটা থাকলে আরো জোস লাগতো। পিছনে একটা সাকুরা গাড়ি আছে, ও সূর্য কি বলে এটাকে, নামটাই ভুলে গেলাম। সরিষা ক্ষেত, সরিষা, জোস। সরিষার মধ্যে দাঁড়াইয়ে কটা ছবি তুলতে পারলে সেই হইতো, কিন্তু ছবিটা তুইলা দেবে কে। আর যেই রাস্তা, এই রাস্তায় দাঁড়ানোর অবস্থা নাই। যারা বরিশালের দিকে আসবেন রাস্তায়, একে তো রাস্তা ছোট, তারপর হচ্ছে কুয়াশা, এরপর আবার রাস্তা কিন্তু বড় করার কাজ চলতেছে মোটামুটি সব জায়গায় দেখলাম। এই পর্যন্ত 4-5 জায়গায় দেখলাম ভাঙ্গার পরে যে কাজ চলতেছে রাস্তায়। সো সবাই সাবধানে চলবেন, সাইডে কিন্তু বেশি একটা যাওয়া যাবে না, কারণ খাদে পড়ে যেতে পারেন। ভাই কথা বলতে পারতেছি না, শীতে মুখ টুক কাঁপতেছে, আটকে আসেন। এখানে আবার কিসের জ্যাম, এই রাস্তার কাজ চলতেছে, এইটার জ্যাম মেবি। চাপ টাপ দিয়ে না কেউ, কারণ সাইডে জায়গা নেই। বেশ ভালোই রোদ উঠছে, কুয়াশাটা কেটে গেছে। এখন একটু রাইড করে মনের ভিতর সাহস আছে। আর ওই জিক্সার ভাই কই যেন আমার হারাই গেছে গা। আমি ভাইয়ের জন্য স্লো করছি, আর ভাই আমার ওভারটেক করে চলে গেছে। আমি আবার একটা বাসের পিছনে, বাস দাঁড়াই গেছে, আমি ওর বাসের পিছনে ফাইসে গেছি, ভাই তখন ওভারটেক করছে। এখন আর ভাইরে খুঁজে পাইতেছি না। বরিশাল আর 72 কিলোমিটার বাকি আছে, আস্তে আস্তে চলে যাই। অলরেডি 10:30 বাজছে, কত 10:26। সো আর 72 কিলোমিটার আছে, আরও কত 12টা বাজবে আমার যাইতে। শুনছিলাম তো এই এক্সপ্রেসওয়ে এটা কুয়াকাটা পর্যন্ত হবে না, কাজ বন্ধ করে দিয়েছে। আবার দেখতেছি এখন গাছও কাটতেছে, এর মানে বুঝলাম না। তাহলে গাছগুলো কেন কাটবে? এই রাস্তাটা এত সুন্দর ছিল গাছগুলো দিয়া, যে গাছগুলো এক্সপ্রেসওয়ের জন্য কাটা হয়েছে। কারণ ভালো কিছু পেতে হলে কিছু তো হারাতেই হবে, এটাই নিয়ম। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। সো আমরা একটা এক্সপ্রেসওয়ে পেতে গেলে সুন্দর সুন্দর গাছগুলো, এই দেখেন বাম পাশের গাছগুলো কিন্তু আছে, কত সুন্দর গাছ ছিল এখানে। 2-5টাই এরকম গাছ ছিল, কিন্তু গাছগুলো কাটা হয়েছে, এখনো কাটা চলতেছে। এর মাঝখানে শুনলাম মামলা চলতেছে, শুধু ডাল কাটার টেন্ডার নিয়ে গাছগুলোই কাইটা ফেলাইছে। এই হচ্ছে আমাদের অবস্থা, ডাল কাটার টেন্ডারে গাছ দাও, তাও 1-2টা না, শত শত গাছ। ও মাই গড, এটা কি? ও এখানে আবার খাবার বিরতির জায়গা আছে, গাড়ি বের হইস না। জমজম হাইওয়ে রেস্টুরেন্ট, প্রচুর দাম রাখে এরা,
এত পরিমাণের দাম এ জায়গায় খাবারের, যা বলার মতো না। আর গাড়িগুলো সব এই জায়গায় এসে দাঁড়ায়, এদের সাথে ডিল করা। যেমন ওইদিকে আছে মায়ামি, আর এইদিকে আছে এই জমজম, এরপরে এই পাশেও একটা আছে, এটাও অনেক গাড়ি দাঁড়ায়। এটাও কি ওদের শাখা নাকি? এটার নাম কি জানো? ও, এটা লামিম। এটার খাবারের দাম অনেক। ফাইনালি গাইস, আমি বরিশাল এসে পৌঁছেছি। আর এখন সময় বাজে 12:04। এখানে আবার মিনিটখানে দাঁড়াইলাম, ক্যামেরাটা আবার লাগাইলাম। বেশ ভালোই তো, 25 ওয়াটের চার্জার দিয়া ভালোই চার্জ নেয়। কুইক, তার মানে কি এটা কুইক চার্জার ছিল জানি না। কিন্তু সাথে যে চার্জারটা আমি নিয়েছি, মানে এই ক্যামেরার সাথে যে চার্জারটা আমি নেওয়া হয়েছে আমার এই ক্যামেরার সাথে, ওইটা দিয়ে চার্জ দিতে কিন্তু হিউজ সময় লাগে। এই একটু আগে দেখলাম চার্জ নাই, পরে লাগাইলাম মাত্র কিছুক্ষণ, তার মধ্যে 93% চার্জ হয়ে গেছে। এর আগে মানে ভাঙ্গার ওই পার বৈশাল মানে টোল প্লাজার একটু আগে লাগাইছি, ভাঙ্গা পর্যন্ত আসতে আসতে 80 পর্যন্ত হয়ে গেছে। ভালোই তো চার্জ হয়। তার মানে এখন থেকে 25 ওয়াট দিয়ে চার্জ দিতে হবে। সেটা বাসায় দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে দিই। ভালো জিনিস এক্সপ্লোর করলাম। এখন বরিশাল ঢুকে ফার্স্ট আকিবরে নিতে হবে, কারণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, যেহেতু 12টা বাজছে। এখন মনে হয় বিআরটিতে ঢুইকাও কাজ হবে না। দেখি আগে ওর ওদিকে ঢুইকা কি করা যায়। বন্ধুরা লইয়া ঢুকলাম, হালায় আমার ঘুরাইতে ঘুরাইতে ঢুকাইছে 30 গোডাউন। কোয়ান কেমনটা লাগে। মেইন রোড থুইয়াও আমার চিপা চাপা ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে ঘুরাই ঘুরাই নিয়ে এসে শেষ করলাম। বিআরটি আর ঘুরাইলো মানে ইচ্ছা মতো। ওনার মনের যত কষ্ট আছে সব ঘুরাইলো, মানে কইতে পারে না যে ভাই টাকা পয়সা দেন কইরে দিতে আছি, যেহেতু আপনি ভুল করছেন। মানে আমার আইডি কার্ডের সফট কপি আমি হারাই ফেলাইছি। এরপর হচ্ছে যে ট্যাক্স টোকেন করার ওই সময় যে টাকা জমা দিছি, ওই রিসিট হয়েছে বাসায়। আমি তো আর জানি না যে ওই রিসিট আজকে লাগবে। রিসিট তো বাসায় রয়েছে, আমি তো রিসিট নিয়ে আসিনি। এখন উনি রিসিট চাইতেছে। আপনি যে এই লোক আমি চিনবো কী করে, বুঝবো কী করে। পরে আইডি কার্ড দেখাইলাম মোবাইলে, মানছে। ভাই হইব না, রিসিট নিয়ে আসেন বা টাকা দিয়ে আনান রিসিট। আমি আসছি টাকা দিয়া বাসায় তালা মাইরা, কে পাঠাইব এখন রিসিট? দরকার আছে এত ঝামেলা? ডান না বামে? এরপর মানে ঘুরাইয়া মুরাইয়া লাস্টে আইডি কার্ডের একটা ফটোকপি নিল, আর ওই রেজিস্ট্রেশন কাগজের একটা ফটোকপি নিল। তারপর ওই মানে একটা ফাইজলামি এ কইরা দিবি। এতক্ষণ আমার ঘুরান লাগে, সেই 1টা থেকে দাঁড়াইয়াছি। তারপর খাইয়াইছে 2টা বাজে। 2টার পর এখন বাজে গেছে প্রায় 3টা না 4টা। গাইজ সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, একটু আড্ডা দিলাম। তারপর এখন বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে। অলরেডি 4:30 বাজে গেছে। আর এখানে মিটার টাইম ঢাকা থেকে আসার সময় একবার রিসেট নেছে, এখানে টাইম ঠিক নেই। দেখি সন্ধ্যার আগে কত দূর যাইতে পারি। যত দূর যাইতে পারি ওইটাই লাভ, কারণ আমার যে হেডলাইটের আলো, কুয়াশার মধ্যে কিছুই দেখবো না। সো যত দূর সন্ধ্যার আগে যাইতে পারি ওইটাই আমার জন্য বেটার। কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, সেটাও মাথায় রাখতে হবে। রাস্তায় যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতেছে, সূর্য কিন্তু অলরেডি প্রায় যায় অবস্থা। এখানে অনেক সুন্দর একটা ব্রিজ আছে, এই জন্য বাসটার ওভারটেক করে একটু টান দিলাম, যাতে বাসটা আমার পিছনে পড়ে। চৌথা একটা নদী, এর সামনে একটা নদী আছে, সেটার নাম হচ্ছে সন্ধ্যা। এই নদীটার নাম আমি এক্সাক্ট জানি না, বাট নদীটা অনেক সুন্দর। আর ব্রিজটা তো ছোট, দাঁড়াই আপনাদেরকে দেখাবো সেটাও দেখাইতে পারতেছি না, দেখেন একটু। আর এই দিকে আছে 3 মুখ নদীটার। এই বাম পাশ ডান পাশটায় আর কি একটা স্কুল ছিল অনেক দিন আগে, অনেক দিন বলতে বছরখানেক আগে।
কিছুদিন আগেই স্কুলটা নদীর ভিতরে ভাঙা পড়ে যায়। চলে যান, পিছনে আর পড়বেন না। রাস্তা দিয়ে একটু ভালো না, গেছিলাম রে, পড়লে জীবন শেষ হয়ে যেত। যা 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 খেপারা যা। কোনো খেপার কাছাকাছি আমি থাকি না। হাইওয়েতে রাইড করলে কখনো কোনো বাস প্রাইভেটের সাথে পাল্লাপাল্লি করবেন না, ওদের মতো ওদের ছেড়ে দেন। আর যদি আপনি ওদেরকে মনে করেন যে বারবার ছাড়তেছেন আবার ওদের সামনে ওঠা লাগতেছে, তাহলে এমন টান দেন যেন ওরা আর আপনারা না ধরতে পারেন। এই জিনিসগুলো খেয়াল করে রাইড করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। বাসগুলোর সাইডে দিলাম, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছেন, এইবার ওদের পার্মানেন্ট সাইডে দেব। এই জন্যই আমার আসলে রাইড করতে একটু টাইম বেশি লাগে, একটু না অনেক টাইম বেশি লাগে। কোনো সমস্যা নাই, হাতে অনেক টাইম আছে। সন্ধ্যার আগে কত দূর যাইতে পারি দেখি। ফরিদপুর তো যাওয়া সম্ভব না, ফরিদপুর বলতে ওই ইয়াতে মানে মাদারীপুর তো যাওয়া সম্ভব না, মাদারীপুর মোস্তফাপুর অত দূর মনে হয় না যাইতে পারবো। সন্ধ্যা অলরেডি কাছাকাছি সময় চলে আসছে। মোবাইলটাও পকেটে রাখছি, দেখতে পারতেছি না টাইমটা। দেখি আল্লাহ ভরসা কত দূর কি যাইতে পারি। এই যে এরা আইসা কী করে, স্পিড ব্রেকার আইসা এমন আস্তে আস্তে স্পিড ব্রেকার পার হয়, তখন আবার কাছাকাছি চলে আসে, তখন ভাল লাগে না, তখন মন চায় টান দিয়ে চলে যায়। কিন্তু না, এদের সাথে রেস করা পসিবল না। এরা সামনে উঠলে তখন পাগল হয়ে যায়। যখনই আমি সামনে উঠছি যে কয়বার, তখন পাগল হয়ে প্রত্যেক ওভারটেক করছে, আবার আমি ওভারটেক করছি এরকম সিগনালে, আবার এরা ওভারটেক করছে। সো এইবার আর ওভারটেক করবো না। ও এইটা মনে হয় সন্ধ্যা নদী, সামনের এইটা মনে হয় সন্ধ্যা নদী। আর এইদিকেও হয়ে গেছে সন্ধ্যা। দেখি সন্ধ্যা নদীতে দাঁড়ানো যায় কি না। সন্ধ্যা নদীতে সন্ধ্যা হয়ে গেল আমার। হ্যাঁ, ওই কর্নারে মেবি দাঁড়ানো যাবে, ওখানে একটু দাঁড়াইয়ে তাহলে একটা রিলস নিব। এখানে দাঁড়ানো যাবে, মাঝখানে দাঁড়াইতে পারলে খুব ভালো হতো। এটা সন্ধ্যা নদী, নদীর নাম সন্ধ্যা। হ্যাঁ, এই যে নদীর নাম সন্ধ্যা। আর এই হচ্ছে সুন্দর নদীটা। এখানে দাঁড়াই একটা শর্ট নিই। এই হচ্ছে সুন্দর নদীটা, এই পাশেও সুন্দর অনেক নদীটা। জোস একটা ফ্রেম পাবো। এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম, স্টোরি দিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, একটা রিলস শ্যুট করলাম। ভালোই ছিল। ভাবছিলাম আমি একাই এখানে পাগল, পরে দেখলাম না, এলাকারও অনেক মানুষ নিচে বসে ছবি তুলছে। তুই নিচে বসা অনেক মানুষ, কয়েকটা মেয়েরে দেখলাম, কয়েকটা ছেলেরে দেখলাম, কাপড় দেখলাম, বেশ ভালোই মানুষজন দেখলাম। অনেক সুন্দর নদীটা, ছোট হলেও সুন্দর। আমাদের এলাকায় পায়রা নদীর থেকে অনেক ছোট, প্রায় বলতে গেলে আমাদের পায়রা নদী থেকে আমাদের এলাকায় যে নদীটা ঢুকছে, আমার বাসার সামনে যে নদীটা ঢুকছে, ওই নদীর থেকেও ছোট। বাট নদীটার ভিউটা জোস, অনেকই ভালো। যাক, কথা না বাড়াইয়া চলে যাই। সামনে একটা টোল প্লাজা আছে, এখানে 10 টাকা টোল দিতে হয়। আমি আসার সময় দেই নাই, এখন দেখি যাওয়ার সময় টুস করে টান দিয়ে চলে যাইতে পারি কিনা। আসার সময় টুস করে টান দিয়ে চলে আসছি, কিন্তু ভবিষ্যতে দেয়া লাগবে। এখানে টোল প্লাজা হইতেছে, টোল প্লাজা হলে তখন টোল দিতে হবে। পিছনে পরপর 2টা ব্রিজ দেখলেন, এই 2টা ব্রিজের টোল হচ্ছে এই এক জায়গা থেকে নেয়। এখন কথা হলো, কেউ যদি একটা ব্রিজ পার হয়, তারও কিন্তু ওই 2টা ব্রিজের টোল দিতে হবে। যাক, কোনো ব্যাপার না। ওফ, আমার শীতের কাপড় পরতে হবে, প্রচুর শীত করতেছে। সাকসেস। টোল না দিয়ে এভাবে চলে যাবেন মাঝখান দিয়ে। এখানে টোল আসলে কতটা যৌক্তিক যায় না,
কতটা ডাক নিছে, কি করছে না না করছে, আর কত বছরের টোল। যেহেতু টোল প্লাজা হইতেছে মনে হয় যৌক্তিক ভবিষ্যৎ দিতে হবে, এখন না দিলেও চলে। এইখান থেকে রাস্তাটা অনেক সুন্দর। এর আগের বার এই জায়গায় দাঁড়াইছিলাম, ওই দিন দুপুরবেলা গেছিলাম, সো এখানে দাঁড়াইছিলাম, কয়েকটা ছবিও তুলছিলাম, অনেক সুন্দর সুন্দর। ওই সামনের মোচরে প্রচণ্ড শীত লাগতেছে, শীত লাগানো যাবে না। এখানে দাঁড়াই, দোকান আছে, দাঁড়াইয়া শীতের কাপড়টা পরে নেই। জোস একটা জায়গা, এই গাছগুলো কাইটা ফেলাইবো, কি কষ্ট যে লাগতেছে আমার। এত সুন্দর একটা রাস্তা, পুরো কুয়াকাটা পর্যন্ত এরকম সুন্দর রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাটা একদম শেষ হয়ে যাবে এটাও মানা যায় যায় না। কতদিন এই রাস্তায় ভোগান্তি করতে হবে। আল্লাহর অশেষ রহমতে ভাঙ্গা চলে আসলাম, এখন রিল্যাক্সে একটু যাওয়া যাবে। আস্তে আস্তে চালাই, এতক্ষণ খুব পেইনের মধ্যে ছিলাম। এই বুঝি সামনের গাড়ির অন্ধকারে পড়ে গেলাম, সাইডে পড়ে গেলাম। এর মধ্যে দুইবার মনে হয় ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ছি। একবার হচ্ছে আমি ঢুকছি আর সামনে থেকে একটা গাড়ি দাঁড়া করানো, ওইটা আমি লাইটের ভিজিবিলিটির জন্য দেখি নাই। এরপরে আমি সাইড রোডে ঢুকে গেছি, ভিজিবিলিটির জন্য আমি দেখি নাই। পরবর্তীতে একটা ট্রাক ঢুকে গেছে, আমার একদম ব্রেক করতে যাইয়া দেখি আবার গাছ কাটছে, ওই গাছের গুঁড়াগুলা চাকার নিচে। তার মানে কড়া ব্রেক দিলে, হার্ড ব্রেক করলে চাকা স্লিপ কাটবে। সো আস্তে আস্তে সামলাই নিছি, আলহামদুলিল্লাহ চলে আসছি। সকালবেলা যখন গেছি এগুলো কিছুই দেখা যায় নাই, একদম সব কিছু অন্ধকার ছিল। মানে এই রাস্তা দিয়ে যে ঢুকছি এই দিকে আর দেখা যায় নাই, এই রাস্তাই দেখা যাচ্ছে কোনোভাবে। এখন ভালোই ভালোই এই 100 কিলোমিটার চালাই যাইতে পারলি হয়েছে। 100 কিলোমিটার নাই, আছে কত, ঢাকা কোন দিকে, ঢাকা মানে এই দিকে। সামনে একটা গাছ হয়েছে যে কারণে দেখা যাইতেছে না, গাছটার জন্য তো সমস্যা। যারা নতুন আসবে তারা তো চিনবে না, যেমন আমি তো এত বারবার আসি না, সো আমার তো চিন্তায় সমস্যা হইতেছে। আমি যদি সোজা ঢুকে যাইতাম ওইদিকে মেবি ফরিদপুর। ও কি জোস, কর্নারিং কর্নারিং। ও যদি আমি অত ভালো কর্নারিং করতে পারি না। এখান থেকে আবার কই, বরিশাল, আবার ঘুরা বরিশাল। আমি গাইস পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম। কি রে ভাই, এমন কি অবস্থা, বাইকের লেনের মাঝখান দেয়া মাটি কাদার অভাব নাই, মানে ঘুরাইয়া তো আনবই, সে সাথে আরও নানান কাহিনী করেও আনবো। পদ্মা সেতুর টোলটা দিলাম, টোলটা দিয়ে এখন বের হব এখান থেকে। এখন নিরিবিলি চলে যাইতেছি। অ্যান্ড কেউ খেয়াল করে নাই যে আমার গোপ্রোর চার্জ শেষ, আর আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জে দিয়া অন করে এখন ভিডিও রেকর্ড করতেছি। এতক্ষণে জায়গায় দাঁড়াই আছি, খেয়াল নাই যে আমার গোপ্রোর চার্জ নেই। এতক্ষণে আমার মনে হয় 20-25% চার্জ হয়ে যেত, যেহেতু ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে গোপ্রো। সো এটা
আমার পাওয়ার ব্যাঙ্কও ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং দিতে পারে, আর ও সাপোর্ট করতেছে। সো খুব ফাস্টই চার্জ হইতেছে। এতদিন আমার জানা ছিল না, আমার বাসায় যে অ্যাডাপ্টারটা আছে ওটা দিয়ে খুবই স্লো চার্জ হয়। হায় রে স্বপ্নের পদ্মা সেতু, সকালবেলা গেলাম, এখন আসতেছি। এটা যদি পদ্মা সেতু না থাকতো তাইলে আমার আগের দিন রাত্রে বাজে উঠতে হইতো, সকালবেলা জায়গায় নামতাম, নাইমা কাজবাজ সাইরা আবার রাত্রেবেলা বাজে উঠতাম, পরের দিন সকালবেলা নামতাম, পুরা 2 দিন শেষ বরিশাল যাইতে আসতে। আর এখন তো বরিশাল গেলাম, ঘুরলাম, সকালবেলা কুয়াশা না থাকলে হয়তো বা আরও আগে যাইতাম। সকালবেলা যদি এই পরিমাণ ভিজিবিলিটি থাকতো তাহলে আমি যতক্ষণে এই মাওয়া আসছি ততক্ষণে আমি বরিশাল চলে যাইতে পারতাম। আজকে দিনের সকালবেলা আমি যখন বরিশাল যাই তখন 10-10টা গাড়ির অ্যাক্সিডেন্ট আমি দেখে গেছি। সো আজকে দিনটাকে আমার লাইফের মানে এই বছরের অ্যাক্সিডেন্ট অফ দ্য ইয়ার বলা যায়, কারণ 10টা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া তো মুখের কথা না। এবং একটু আগে আম্মু ভাঙ্গা দাঁড়ায় আম্মুরে ফোন দিলাম, তখন বলতেছে যাবো নাকি, বলছে নিউজে দেখছে লঞ্চেও নাকি বরিশালের না কোন লঞ্চের সংকট হয়েছে। সো আজকে দিনটাকে অ্যাক্সিডেন্ট অফ দ্য ইয়ার বলাই যায়। গাছ একদম আমার গলির ভিতরে চলে আসছি, এখন আর 1 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে, তাহলে আমার বাসা। এখন টোটাল মিটার হয়েছে 72 কিলোমিটার, আর এখান থেকে মনে করেন আরও 1 কিলোমিটার 73 কিলোমিটার। সো এখান থেকে যদি 6 কিলোমিটার কমাই, আমি 6 কিলোমিটার কমলে হবে কত 167 কিলোমিটার। সো 167 কিলোমিটার মানে 367 কিলোমিটার আমি আজকে দিনে রাইড করছি। সামনে থেকে হয়তো বা কথা বলতে পারবো না, কারণ এলাকায় মাহফিল চলতেছে, পুরো আমাদের এলাকা জুড়ে সব জায়গায় মাহফিল সাউন্ড আসতেছে। সো সামনে থেকে আর রেকর্ড করতে পারবো না। সো এই পর্যন্তই থাকুক। সো বলতে বলতে শেষ। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।